আমাদের সামনে আমার বক্তব্য রাখা খুবই নিজেকে বিপদপন্ন হচ্ছে, অকিঞ্চিত কর্ম হচ্ছে। এবং এক সময় আমারও অত্যন্ত চমৎকার কণ্ঠ ছিল, সুরেলার কণ্ঠ ছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠনে আমি প্রেসিডেন্ট ছিলাম। আমি 3 বার বিশ্ববিদ্যালয়ের বক্তৃতা প্রতিযোগিতা ফার্স্ট হয়েছি। কিন্তু আজকে কণ্ঠের যে অবস্থা, আমাদের পক্ষে আর কোনো বক্তব্য রাখা সম্ভব হয় না। ঠিক তেমনি আমার পরিবারের একজন সন্তান যে চমৎকার সঙ্গীত শিল্পী ছিলেন, গান করতেন। কিন্তু এখন মাঠে বক্তৃতা করতে করতে গানের সে কণ্ঠটা হারিয়ে গেছে, এখন আর সেটা হয়। তো তাই দীর্ঘদিনই গণমানুষের সাথে মিলে তাদের কোথায় কথা বলা, তাদের ভাষা বোঝা, তাদের সাথে একত্র হওয়ার যে ওজোর বাসনা, সেখানে কিন্তু আমাদের এই চর্চাই ঘাটতি করেছে। তবুও আমি আজকে এই রবীন্দ্রনাথের স্মৃতির প্রতি তারই পদচিহ্ন অঙ্কিত এই শিলাদহ, এই শিলাদহের এই পবিত্র মাটিতে এবং এই শিলাদহে এসে আমি গভীরভাবে রবীন্দ্রনাথের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি। এখানে আমাদের এই আসলে ঢাকা কুষ্টিয়ার তারের এমপি সাহেব, তিনি কুষ্টিয়ার বনবাসীকে উনি বলেছেন কুমারখালী যে সমস্ত মহাপুরুষরা, সেই মোশাররফ হোসেন, কাঙ্গাল হরিণা, তারপর এখানে আপনার মোশাররফ হোসেন, লালন শাহ, তারও আকারবাড়ি এখানে, বিশেষ করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সবারই স্মৃতিধন্য এই কুমারখালী, এই শিলায়। আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের একটু বলে নিই এই কথাটা সরকারের পক্ষ থেকে, যে আজকে সারা বাংলাদেশে সরকারের তরফ থেকে এমনিতে বাংলাদেশের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ক্লাবে, পাড়া মহল্লায় রবীন্দ্র জয়ন্তী এবং নজরুল জয়ন্তী পালন করা হয়েছে। বিশেষ করে এই দুটা দিন খুবই শ্রদ্ধা। আমাদের মন্ত্রণালয় থেকে এবার সারা বাংলাদেশে প্রতিসবে ওখানে গিয়েছেন, আমি যদি অনুরোধ গিয়েছেন ওখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি প্রতিসবে নওগাঁ, তিনি আমাদের সরকারের একজন সিনিয়র মন্ত্রী, তাছাড়া আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব। এখানে খুলনাতে পাঠিয়েছি আমরা অ্যাডভোকেট আসাদুর মন্ত্রী, তিনি আমাদের আইন। আমরা ঢাকায় হাজারপুরে পাঠিয়েছি আমাদের বিদ্যুৎ মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ, এবং ঢাকায় থাকবেন আমাদের তথ্যমন্ত্রী জনাব জলিলুদ্দিন খোকন। মূল এই প্রোগ্রামে যেহেতু সংস্কৃতি মন্ত্রী হিসাবে এই টোটাল অনুষ্ঠান আমরাই আয়োজন করেছি, আর এখানে আমি এবং আমাদের সচিব আমাদের সাথে শিল্পকলার শিল্পীবৃন্দ এসছে, এবং এখানে আমাদের মন্ত্রণালয়ের 1 যুগ্ম সচিব, 1 অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, তারপরে উপসচিব, সহকারী সচিব এসছে, এবং প্রথম যে তারা জাতীয় সঙ্গীতের সাথে আরও 2টা না 3টা সঙ্গীত পরিবেশন করলেন, অসাধারণ এবং অপূর্ব, এবং তাদের পর ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমাদের দেশে শিল্প, সাহিত্য, সংস্কৃতির অঙ্গনে এবং বিচিত্র পথে
রবীন্দ্রনাথের যে চলাচল এবং রবীন্দ্রনাথের যে বিচরণ এটা অবস্থার সৃষ্টি করে। রবীন্দ্রনাথ জমিদার পুত্র রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে, তারপনাথ ঠাকুরের ছেলের ছেলে, নাতি ছেলে, ছোটার ছেলে বলে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার জমিদারি দেখার জন্য রবীন্দ্রনাথের উপযুক্ত মনে করে তিনি এখানে পাঠান এবং শুধু রাজশাহী থেকে শুরু করে এই শিক্ষা এবং আরো ব্যাপক অঞ্চলে গঙ্গার এপারে পদ্মার এপারে সবচেয়ে বড় জমিদার রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের আরো ভাইয়ের আছে, তারা করছেন, কিন্তু তিনি ছিলেন কনিষ্ঠতম, সবাই ছিল। জমিদারি দেখতে এসে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে সাহিত্য সাধনা এবং শিল্প সাধনা এবং কোন দিকে যে রবীন্দ্রনাথের সেই শিল্পের রশ্মি যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে সমস্ত অন্ধকার দূর করে সেখানে আলোক ধরে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুরের রাশি ঘটে। তিনি বাংলা সাহিত্যের কথা সাহিত্য, ছোট গল্প, কবিতা, কাব্যগ্রন্থ, তিনি চিত্রশিল্পী, তিনি নাট্যশিল্পী, নিজের পরিবারের সর্বশিল্পী যে অর্থাৎ তিনি নাটক মঞ্চস্থ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর নাট্যশিল্পী, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত একটা বিশিষ্ট স্বতন্ত্র ধারা সৃষ্টি করেছে রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রনাথের মানে ভ্রমণ বৃত্তান্ত, তার সেই বিখ্যাত রাশিয়ার চিঠি, একইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধের পরপরই তিনি ইতালিতে রোমে মুসলিমের সাথে তার দেখা হবে, হাতের কথা গ্রহণ করবে এবং মুসলিমের খুব প্রথম সাথে একটি মানে একটা বক্তব্য দিয়েছে। এই বক্তব্যের পরপরই আইনস্টাইন রবীন্দ্রনাথকে বলেছেন, রোমানুরা বলেছেন যে এটি সর্বনাশ করবেন উত্তম, মানে ফাঁসি মুসলিমকে আপনি প্রশংসা করলেন। রবীন্দ্রনাথ কিন্তু তার পরপরই উনি রাশিয়ার টিভিতে তিনি এখানকার তার সরলতার বিষয়টা ছিল, তিনি সেই শ্রমিক হিসেবে কোনোদিন মানুষের এবং তাদের এই তার প্রশংসা করে তিনি পড়েন, নিজের পড়ে কথা বলছেন। তো তারপরে তিনি সেখানে রবীন্দ্রনাথের সবচেয়ে বিশেষ দিকটা ছিল আমরা স্বাভাবিক ভাবে বলতে পারি তিনি মানবতার কবি, তিনি শান্তির কবি, কিন্তু তার শান্তি তাদের জন্য বিশেষ করে প্রাথমিক ছিল। জমিদার রবীন্দ্রনাথ তিনি সমস্ত জমিদারদের মাঝে একবার বললেন যে জমিদারদের ভালো হওয়া উচিত, ওটাকেও করা উচিত না, কারণ জমিদারদের কৃষক তৈরি হওয়া উচিত। কিন্তু তার নোবেল প্রাইজের সমস্ত অর্থটাই রাজশাহী কিশোরগঞ্জ ব্যাংকের কৃষি ব্যাংকে তিনি মানে দান করে দিয়ে তিনি কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত করবেন। রবীন্দ্রনাথ সমসাময়িককালে তার আগে অনেক জমিদারদের প্রজা পীড়নে নির্যাতনে তাদেরকে নানাভাবে নিঃস্ব করে ফেলার যে কাহিনীগুলো আমরা জানি, কিন্তু রবীন্দ্রনাথের কাছ থেকে সেরকম কোনো কথা আমরা শুনি না, তার পরিবার থেকে শোনা যায়নি। তিনি ছিলেন তার ব্যতিক্রম ধর্মী একটি মানে মানব কৃষক ধর্মী
এই রবীন্দ্রনাথের আগ্রহ নিয়ে আলোচনা মানে করার সম্ভাবনা সম্মুখীন হবে না, কারণ তার যে নাগরিকের প্রতিবাদী তার কথাগুলো বলেছেন। আমি সরকারে শুধু এখন আমাদের ভাবনা তবে সরকারের বর্তমান ভাবনাগুলোকে আমরা বলতে চাই। আমরা আমাদের এই বাংলাদেশ, আমাদের এই জাতি, এই দেশের আমাদের যে অস্তিত্ব, এইটি ঘোষিত হয়, ঘোষণা হয় একটা দেশের সাংস্কৃতিক পরিচয়ের মাধ্যমে। সংস্কৃতি একটা দেশের আত্মার সাথে তুলনা করবে, সোল অফ নেশন। আমাদের এই যে জাতি নানা বৈচিত্র্যের মধ্যে জাতি, সেখানে এই দেশের পাহাড় আছে, সমতল আছে, এখানে বিভিন্ন রঙের, বিভিন্ন চেহারা, বিভিন্ন উচ্চতা, বিভিন্ন ভাষার মানুষ সেখানে বসবাস করে। সেখানে বিভিন্ন নেতাত্মক গোষ্ঠী আছে, পাহাড়ি জনগোষ্ঠী, যেখানে সাঁওতাল আছে, কাশি আছে, কলিতা আছে, হাজার আছে, কৃষি সম্প্রদায়ের লোক আছে, আরও অনেক অনেক সম্প্রদায় এখানে কী করে। একটা সম্প্রদায় আছে কুয়াকাড়িতে, তারা টোটাল সেই অঞ্চলে একটা জাতিসত্তা জাতিগোষ্ঠী মাত্র 5,000 লোক আছে, আর একটা সুযোগ সেখানে 5,000 লোক আছে। কিন্তু সমস্ত এই জাতিগোষ্ঠীর মাঝে একটা সংগ্রামের একটা অদম্য ইতিহাস সেখানে একটা এখানে লুকিয়ে আছে। আমাদের এখানে সাঁওতাল যুক্ত রয়েছে, সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে সাঁওতাল যুদ্ধ হয়েছে এই বাংলাদেশ, এখানে এই বাংলা, এখানে আমাদের এখানে আরেকটি আন্দোলন হয়েছে, ওহাবি আন্দোলন হয়েছে, এখানে প্রথার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এখানে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছে, এবং দেবাগ আন্দোলন হয়েছে। এই সমস্ত আন্দোলনগুলো হচ্ছে কিন্তু মানে কৃষক আন্দোলন, কৃষক বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, ভারতীয় আন্দোলন, কৃষক বিদ্রোহ, ওহাবি আন্দোলন, কৃষক বিদ্রোহ, এখানে আপনার পঙ্কপ্রথার বিরুদ্ধে দেবাগ আন্দোলন তো বটেই। এই কারণ আমি কিন্তু এই দেশে 95% মানুষ, এখনও প্রায় 90% মানুষ গ্রামে বসবাস করে। আমাদের প্রাকৃতিক অর্জন সবকিছু কৃষকদের কাছ থেকে। অতএব এই কৃষক এবং কৃষকের সাথে নির্ভরশীল অন্যান্য সম্প্রদায়গুলো, কৃষক, শ্রমিক, তামাক, কোমর, মাটি, ঝোপা, হাড়ি, রুটি, কোন মেথর, সমস্ত শ্রেণীর যে মানুষগুলো এরা সবাই মিলে কৃষক। আসলে এই বৈচিত্র্য আমাদের জাতিগোষ্ঠীর মধ্যে, এখানে সমস্ত জাতিগোষ্ঠীর জাতিসত্তাকে একত্রিত করে আমরা এখন বাংলাদেশি। অনেকে পূর্বে যারা ছিল তারা বলতে ছোট হচ্ছে আমাদের জাতীয়তাবাদ বাঙালি, এবং এই যে অনেক বিতর্ক ছিল যে বাংলাদেশি জাতীয়তাবাদ বলে কোনো জাতীয়তাবাদ হয়। আমি আপনাদেরকে চিন্তা করি একটা হল ন্যাশনাল স্টেট, একটা জাতি, একটা রাষ্ট্র বলা, তাদের পুত্র রাষ্ট্র ছিল ন্যাশনাল স্টেট। পরবর্তী সময় দেখা গেল যে একটা রাষ্ট্রের ভৌগোলিক সীমারেখার মধ্যে পরবর্তী সময়ে আধুনিক যুগে এসে শুধু একটা জাতি বসবাস করে না, সেখানে বিভিন্ন জাতি, বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্ম, বর্ণ সবাই এসে বসবাস করে। তাহলে তাদের জাতীয়তা কী হবে, তাদের পরিচয় কী হবে, কিন্তু স্টেট ন্যাশনালিজম হবে। সেটা যেমন জওহরলাল নেহরু তিনি বলেছিলেন 47 সালে দেশ ভারত স্বাধীনের সাথে সাথেই যে মানে আমরা বহু এই ভারতের মানে নানা জাতি, জাতিসত্তা, বহু ধর্ম, বর্ণ, বহু জাতি, অর্থাৎ আমাদের প্রবল বলতে ইন্ডিয়া। তাই জন্য মোহাম্মদ আলী 47 সালের 14ই আগস্টে পাকিস্তান অপরে বললেন, তারা এই বিজাতি করতে ভিত্তি করে পাকিস্তান আন্দোলন হল। কিন্তু পাকিস্তান তিনি বললেন যে টুডে উই আর নো মোর মুসলিম, নো মোর হিন্দু, নো মোর খ্রিস্টান, নো মোর পার্সি, উই আর নাও পাকিস্তান। এইটি হচ্ছে স্টেট ন্যাশনালিজমের। এবং এই ভৌগোলিক সীমারেখার মধ্যে সমস্ত জাতি, সমস্ত মানুষেরই
একটাই জাতি একটাই পরিচয়, সেটা হলো যে যেমন চাইনিরা বলে চাইনিজ, ইন্ডিয়ানরা বলে আমরা ইন্ডিয়ান, আমরা বলে আমরা বাংলাদেশ। এই সৃষ্টি করেছিলেন এই প্রভু প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা কিন্তু বলতে চাই যে শহীদ জিয়ার এই আদর্শিত পথ ধরে আসি যে আমাদের সমাজের যে নানা বৈচিত্র্য, সমাজের ভিতরে বিভাজন আছে, থাকবে, মতের পার্থক্য থাকবে, ধর্মের পার্থক্য থাকবে, রাজনৈতিক আদর্শের পার্থক্য থাকবে, সব মিলে একটি গণতান্ত্রিক সমাজ। কিন্তু আমরা একটি ইনক্লুসিভ, একটা ইনক্লুসিভ সমাজ চাই, একটা ঐক্যবদ্ধ জাতি চাই। সমস্ত বিভাজনের বাইরে এসে আমরা একটা জাতি চাই, উই ওয়ান্ট ইউনিটি, ডাইভার্সিটি, আমরা বৈচিত্র্যের মাঝে আমরা ঐক্য চাই। এই বৈচিত্র্যময় সমাজের বৈচিত্র্যময় যে ঐক্যতা, এই ঐক্যকে হচ্ছে তাদেরকে শান্তি প্রতিষ্ঠার জন্য সত্য, আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই। আজকে পৃথিবী যেখানে রক্তাক্ত হচ্ছে, বিভিন্ন হানাহানি, মারামারি, যুদ্ধ অবস্থা, সেখানে আমাদের সংস্কৃতি দেখাতে পারে যে না, আমরাই পারি পৃথিবীতে কিছু শিক্ষা দিতে। কারণ হচ্ছে যে আমাদের দেশে ইতিহাস হচ্ছে হাজার হাজার বছরের পুরোনো ইতিহাস, হাজার হাজার বছর আগে, শুধু 1000-2000 বছর বয়সে এই জায়গার সভ্যতার বিকাশ ঘটেছে। প্রথমে মেয়েদের হাত দিয়ে কৃষি সভ্যতা দিয়ে মেয়েদের, মহিলারা প্রথম জমিতে মানে কৃষিকাজ শুরু করে, এবং সেটা 10,000 বছর আগে মানে কৃষিকাজের সৃষ্টি সেখান থেকে শুরু। অন্তত যতটুকু জানা যে 5,000 বছর আগে থেকে আমাদের এখানে কৃষি সভ্যতা বিকাশ হয়। এই যে সভ্যতার যে বিকশিত হচ্ছে, সভ্যতার যে মানে বর্তমান ধারা, এই ধারার মধ্যে একটাই অভাব, সেটা হচ্ছে আমাদের সেই বাংলা এখন নেই। আমাদের এই দেশটাকে একসময় সোনার বাংলা বলা হতো। সারা পৃথিবীর মানুষ তার ভাগ্য উন্নয়নের জন্যে বাংলায় আসতো। বাংলার মানুষ কখনো কোথাও যায়নি। এখানে গ্রিক এসেছে, এখানে ওলন্দাজ এসেছে, এখানে ফরাসিয়ান এসেছে, এখানে চাইনিজ এসেছে, এখানে আফগান এসেছে, এখানে অন্তর্গত ভট্টা বা দিনের একটা কোম্পানির নাম দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কোথায় গিয়ে ব্যবসা করা যায় এই বাংলায়। সেই বাংলায় বৃহস্পতি এসেছিলেন 700 ভিতরে। 3 দেশের সমস্ত জ্ঞান বিজ্ঞান অন্বেষণের করে শিক্ষা গ্রহণ করার পরে অধিক জ্ঞান অন্বেষণের কোথায় গিয়ে পাওয়া যায় বলে বাংলায়। এখানে ইবনে বতুতা এসেছিলেন, তিনি তার ভ্রমণ বৃত্তান্ত লিখেছেন যে এদেশে প্রদেশে ভাষা কি কারণে আছে, কিন্তু এখানে তো দেখে সেই বাংলা আজকে পৃথিবীর সবচেয়ে পিছিয়ে পড়া অনগ্রসর জাতি। আমরা যদি সঠিক নেতৃত্ব দিতে পারি, তাহলে আমরা আমাদের হারানো গৌরব, বিত ঐশ্বর্য আমরা পুনরুদ্ধার করতে পারি। আমরা বিশ্বাস করি আমাদের বর্তমান আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা যে কাজ শুরু করেছি, সেই জাতির আত্মার নবমে মানে সেই স্পন্দন তারেক রহমান বুঝতে পেরেছেন। তাই প্রথম কাজ শুনেছে কৃষকের কাজ। প্রথমে কৃষি কাজ, ফ্যামিলি কাজ, তারপরে মৌলবী কি বলে ওই যে ধর্ম পূজার্চনা করে হাঁটু, তারপরে শিক্ষু খ্রিস্টান ধরার প্রযুক্তি আমরা মানসিক সমস্ত শ্রেণী পেশার মানুষের মহিলাদের কাজ দেওয়া হচ্ছে মানে নারীর সমাজকে, নারীর শক্তিকে আমরা দেখাতে চাই, এবং নারী যে মূল শক্তি সেটাকে আমরা প্রমোট করতে চাই। এখানে হতযুক্ত মানুষের জন্য, বেকারদের জন্য আমরা চিন্তা করছি, এখানে বিদ্যুতের জন্য চিন্তা করা হচ্ছে, এখানে মানুষের সমস্ত জায়গা হতে হয়, এখানে কৃষিতে যাতে কৃষি উৎপাদন যাতে বিপ্লবী পরিবর্তন নিয়ে আসা যায়, সেই কাজগুলো করছে। এবং ভোট থেকে শুরু করে আমরা দিন রাত 2-3 ঘন্টা কৃষি কর্মকাণ্ড করি, যা ঘুমোতে পারি না। এটিরও প্রায় সেই অবস্থা। নিয়মিত পার্লামেন্ট, নিয়মিত ক্যাবিনেট মিটিং সমস্ত কিছু আমরা একটা বিধ্বস্ত অবস্থার মধ্যে পৌঁছেছি। দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো সব লুটপাট করে হাজার লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করে ফেলছে। এখানে গুম, খুন, অত্যাচার, নির্যাতন, চাকরিবাদী আমলে সব কিছু হয়েছে। এখানে সমস্ত সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। এখানে
মানে ভোট কাটতে রাতের বেলা ডেপুটি কমিশনার, পুলিশ সুপার, ইউনো ওসি তাদেরকে পাঠাইতে গিয়ে ভোট করা, তাদের প্রত্যক্ষ তদন্তে ভোট করা হয়েছে। আমরা এখানে প্রশাসনকে আমরা বলতে চাই, আমরা বলেছি যে অত্যন্ত স্বাধীনভাবে নিজের বিভাগ বুদ্ধি নিয়ে আপনারা